আমার মনে হয় আমাদের বেসিক যে জায়গাটা, আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির যে মূল জায়গাটা, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং এই জায়গাটা আমরা অনেকেই আলোচনা করতে চাই না বা আলোচনা হয় না। যেমন ধরেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থা আজকে এ পর্যন্ত আসার পিছনে আমি মনে করি অনেকাংশেই ভারত এবং ভারতের দায়িত্বশীল যারা রয়েছেন তারা দায়ী। এখন প্রশ্ন করতে পারেন, ভাই এটা কিভাবে সম্ভব? কিভাবে? হ্যাঁ, সম্ভব। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, তাই তো? কিন্তু বিগত 54 বছরে আপনি কি এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন? কেউই আমরা জানি না। কেন জানেন? কারণ এই 54টি বছরে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে, যে সকল দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা প্রত্যেকেই ক্ষমতার চেয়ারে বসার পরে তাদের নিজেদের দলীয় স্বার্থ হাসিলের জন্য নিজেদের বয়ানে মুক্তিযুদ্ধকে বয়ান করেছে। আর ওই ইতিহাসটাই আমাদের সামনে দেওয়া হয়েছে, আমরা সেটা পড়েছি। আর বিগত 15-16 বছর আওয়ামী লীগ আমাদের সামনে যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আসছে, সেটা পুরোপুরি ভারতীয় বয়ানের মুক্তিযুদ্ধের ইতিহাস। মানে ইন্ডিয়া যেভাবে এই বয়ানটি তৈরি করেছে, ঠিক সেই বয়ানের ইতিহাসটি আমরা বিগত 15 বছর ধরে পড়েছি। আওয়ামী লীগ সবসময় বলে যে ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বলছে না বিগত 15 বছর। এটার মানে কি? এটার যদি আমরা সারমর্ম করি, জিস্ট পয়েন্টটা বের করি, তার মানে হচ্ছে ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ঠিক না? এটাই সত্য। এখন আসেন, ইন্ডিয়া আসলে 1971 সালে কি চেয়েছিল? ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতা, মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা এটা কোনোদিনই চায়নি। ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছিল যে বাংলাদেশ পাকিস্তান থেকে কাট অফ, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে, জাস্ট বিচ্ছিন্ন হোক, আলাদা হয়ে যায়। ওই আলাদা হওয়ার পরে স্টপ, মানে ফুল স্টপ। এখন আমরা যদি এই স্বাধীনতার সংজ্ঞাটা জানতে চাই, বলি স্বাধীনতা মানে কি? হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, চোখে চোখ রেখে প্রত্যেকটা দেশের সাথে আপনি আপনার দেশের বার্গেনিং করবেন, আপনার দেশের ন্যায্য অধিকার আদায় করবেন, আপনার দেশের ন্যায্য হিস্সা আপনি আদায় করে নিয়ে আসবেন। এটার মানে স্বাধীনতা। ইন্ডিয়াকে এটা চেয়েছিল। ইন্ডিয়া চেয়েছে কি? বাংলাদেশ তোমরা পাকিস্তান থেকে আলাদা হও আর আমাদের পেটে এসে ঢুকো। মানে পাকিস্তান থেকে আলাদা হও আর ইন্ডিয়ার পেটে চলে যাও। মানে একজনের কাছ থেকে বলছে আলাদা হওয়ার জন্য, আরেকজনের কাছে মাথা নত করে নমনম করার জন্য বলছে। এইটার মানে কি স্বাধীনতা হলো? এই যে গোলামির ইতিহাসটা, এই গোলামির ইতিহাস 1971 সাল থেকে শুরু হয়েছে আমাদের। বীজটা ওখান থেকেই। আর আজকে 2025 সাল, আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা শুরু হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ইন্ডিয়ান পরিকল্পনায় ধ্বংস করা হয়েছে। কারণ ইন্ডিয়া জানে বাংলাদেশের নাগরিকরা তথা বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, তাহলে এই ঢাকার বুকে ইন্ডিয়ার আধিপত্যবাদ চলবে না। বুঝছেন বিষয়টা? মানে আজকে যদি আমরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠি, ক থেকে করিম, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তো আমরা ঢাকার বুকে স্লোগান দিব, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যেটা অলরেডি শুরু হয়েছে। এই জন্য ক থেকে যাতে আমরা করিম না পড়তে পারি, সেই ব্যবস্থা ইন্ডিয়া বিগত সময়ে করে রেখেছিল। তাদের পরিকল্পনায় দেখেন, গত বছর পত্রিকায় দেখলাম 35 লক্ষ কপি বই ইন্ডিয়া থেকে ছাপিয়েছে শেখ হাসিনা। আচ্ছা বলেন তো, বাংলাদেশের ছাপাখানার অভাব আছে? সরকারি ছাপাখানা আছে, এছাড়াও বেসরকারি কয়েক হাজার ছাপাখানা। সরকার চাইলে এগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের মধ্যে বই ছাপাতে পারতাম। ইন্ডিয়াতে যে বইগুলো ছাপানো হয়েছে, আপনারা জানেন এই বইয়ের কোয়ালিটি? আমি এগুলো নিয়ে গবেষণা করছি। এত নিম্নমানের কাগজ, একটা ফোঁটা পানি পড়লেই শেষ। কেন করলো? উদ্দেশ্য দুটো। এক, ইন্ডিয়াকে আর্থিকভাবে বেনিফিট দেওয়া। দ্বিতীয়ত, আমাদের পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার বয়ান পরতে পরতে ছড়িয়ে দেওয়া। মিডিয়াতেও আসছে যে ইসলামিক একটা মাদ্রাসার বইয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা ওই ছবি দিয়ে, মানে চিন্তা করেন কি সূক্ষ্মভাবে আমাদের তরুণদের মাথার মধ্যে, মগজের মধ্যে ওরা ওদের সংস্কৃতি ঢুকাচ্ছে। বিগত 15-16 বছরে আমাদের ছোট ভাইরা, সন্তানরা যখন বই খুলে দেখে, সব কিছুতে ইন্ডিয়ান কৃষ্টি কালচার, ইন্ডিয়ান সংস্কৃতি।
অথচ তারা জানেই না যে বাঙালি জাতি তথা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস আছে, সমৃদ্ধ ইতিহাস আমাদের। হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে তিতুমির, তার আগে আমরা মানে হাজার বছরের ইতিহাস একবারে আমাদের ওই ওলি আউলিয়াদের থেকে শুরু করি আমরা, ফকির মজনু শাহ থেকে শুরু করি 12 আউলিয়া, 360 আউলিয়া, সেই ইতিহাস আমাদের পরতে পরতে সমৃদ্ধ ইতিহাস। কিন্তু এই ইতিহাসগুলো বাংলাদেশের আমাদের পাঠ্যপুস্তকে নেই, পরিকল্পিতভাবে এগুলোকে মানে বের করে দেওয়া হয়েছে। আমরা যখন পড়তাম, আমি নিজেও পড়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, 4 খলিফার জীবনী। এখন এগুলো খুলে দেখেন, বিগত 10-15 বছরে নাই। সাহাবায়ে কেরামের জীবনী বাদ দেওয়া হয়েছে, নবী রাসূলের জীবনী বাদ দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ ইন্ডিয়া জানে যে বাংলাদেশের একটা ছোট বাচ্চা যখন আল্লাহ রাসূলের জীবনী পড়বে, তখন তার মস্তিষ্কে ঢুকবে আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর মধ্যে নাম্বার 1 সত্যবাদী মানুষ। তার জীবনে কোনো কলঙ্ক নেই, কোনো খারাপ দাগ নেই, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তাহলে ও ছোট থেকেই সত্যবাদী হওয়া শিখবে, যে আমাকে সত্যবাদী হতে হবে। ইন্ডিয়া এটা ভালো করে জানে। আমরা কিন্তু কোরআন নিয়ে গবেষণা করি না, ইসলাম নিয়ে গবেষণা করি না। বেধর্মী যারা, তারা আমাদের থেকে হাজার হাজার গুণ এগুলো নিয়ে গবেষণা করে। ইভেন ইসরায়েলে বড় বড় কোরআন ইনস্টিটিউট আছে, কোরআন নিয়ে গবেষণা করে। এগুলো তো আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায়। এই যে মানে আপনার কিয়ামত হবে, এই কিয়ামতের আগে কি পরিস্থিতি তৈরি হবে বিশ্বে, পৃথিবীতে, তারা সব জানে, আমাদের থেকে বেশি জানে। এই জন্য যে ময়দানে আপনার ওই যে ইয়াজুজ মাজুজ এই যে যারা আসবে, ওই ময়দানটা নাকি এখনই তারা ওই ইহুদিরা যেখানে লুকাবে গিয়ে ভয়ে পাথরের নিচে, গাছের নিচে, ওই জায়গাতে ওরা এখনই গাছপালা লাগানো শুরু করছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে ইয়া তৈরি করছে। কারণ ওরা জানে যে এরকম পরিস্থিতি আসবেই। কোরআনে যেটা আছে এটা 100% সত্য, ওরা জানে। এই জন্য ওরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, আমরা কেউ জানি না। এখন এই জায়গায় আমাদের যথেষ্ট ঘাটতি আছে। যাই হোক, আজকে আপনাদের উদ্দেশ্যে আপনারা যে কিনোটটা লিখেছেন, খুব সুন্দরভাবে প্রবন্ধটা আমি বললাম, অত্যন্ত চমৎকারভাবে আপনারা পয়েন্ট আউট করেছেন বাংলাদেশের কী কী সমস্যা, এই সমস্যার সমাধান করবে কী কী করা দরকার। আজকে দেখেন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমরা স্যাটেলাইট বানাই। এর এক হলো 4000 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট বানানো হলো। সেই স্যাটেলাইট পুরো কাজে আসে না, 4000 কোটি টাকা এমনি খরচা, আর প্রত্যেক বছর টাকা নষ্ট করা হচ্ছে। অথচ আমার দেশে আগে কোনটা প্রয়োজন? আমি একটা ভিআইপি রোড দিয়ে যাব, ওখানে কোনো রিক্সা নাই, আমার একটা রিক্সা সামনে ঢুকতে দেয় না। আজকে এই বুয়েটের ছাত্র যারা এই স্যাটেলাইট বানায়, আমি তাদেরকে বলতে চাই স্যাটেলাইট আমাদের প্রয়োজন নেই ভাই। আগে এমন একটা রিক্সা বানাও যে রিক্সাটা বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দরভাবে চলবে। পরিবেশ বান্ধব রিক্সা বানাও, পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানাও যেগুলো আমাদের প্রয়োজন। স্যাটেলাইট বানিয়েছো, কোনো কাজে লাগে না। আর এটা মানে ওই যে কি বলে একটা প্রবাদ আছে, মানে ওই হাতি পালার মতো, কাজে তো আসে না, বরং রাষ্ট্রের টাকা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। অথচ আমার দেশের যারা বিজ্ঞানী আছেন, যারা প্রকৌশলী আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা কোনোদিন চিন্তা করেছেন এদেশের মেহনতি গরিব অসহায় মানুষগুলোকে উন্নত করার জন্য, এদেরকে উপরে তোলার জন্য আমাদের যে ধরনের টেকনোলজি আবিষ্কার করা দরকার, যে ধরনের যন্ত্র বানানো দরকার, সেগুলো আগে বানাতে হবে। তারা এই চিন্তাই করে না। চীন আজকে সারা বিশ্ব মানে দাপিয়ে বেড়াচ্ছে কেন? তারা এই জিনিসগুলো চিন্তা করেছে। আজকে চীন দেখবেন ছোট্ট একটা সুই থেকে শুরু করে একবারে সামরিক বিমান সব কিছু বানায়। আর এটা কীভাবে সম্ভব হয়েছে? 13 বছর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রেখেছিল, কারণ যখন দেখতে পাচ্ছে ইউনিভার্সিটি থেকে খালি গ্র্যাজুয়েট বের হয়, অনার্স, মাস্টার্স, পিএইচডি, অমুক তমুক, কিন্তু এগুলো শিক্ষা জীবন শেষ করে কোনো কর্মসংস্থান নেই। তারপরে কি করতেছে? বাধ্য হয়ে চিন্তায় চোর, ডাকাত, ঘুষখোর বের হচ্ছে। তখন বললো যে সব বন্ধ করে। বন্ধ করে কি হলো? প্রত্যেকটা ঘরে ঘরে কারখানা হয়ে গেল। পেটের দেয় সবাই বাধ্য হয়ে যন্ত্রপাতি বানানো শুরু করলো। ঘরে ঘরে হয়ে গেল ফ্যাক্টরি। আজকে চীন হয়ে গেল পৃথিবীর সবচাইতে বড় কারখানা, বড় ফ্যাক্টরি, ঠিক না? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে তারাই ধ্বংস করছে, নষ্ট করেছে। আমরা যাতে বাঙালি জাতি তথা বাংলাদেশের নাগরিকরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, এজন্যই আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।